শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা বয়েল ও চার্লসের সূত্র সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই দুইটি সূত্রের সমন্বয় সমীকরণটি কিভাবে প্রতিপাদন করা যায় সেটি দেখব। এরপর আমরা বিভিন্ন একক সম্পর্কে জানব। তাহলে আমরা শুরু করি বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ প্রতিপাদন। আমরা জানি বয়েলের সূত্র মতে লেখা যায় কি V এক্সএস অন বাই P। আমরা এর আগে জেনেছি V হলো আয়তন, P হলো চাপ। এটি কখন হবে? যখন তাপমাত্রা স্থির থাকবে। চার্লসের সূত্র মতে লেখা যায় V সমানুপাতিক T, যখন P স্থির থাকবে। অর্থাৎ বয়েলের সূত্র ছিল চাপ বাড়লে আয়তন হ্রাস পাবে আর চাপ কমলে আয়তন বৃদ্ধি পাবে। অর্থাৎ চাপ ও আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। আর চার্লসের সূত্রটি ছিল পরম তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তনটা সমানুপাতিক হবে। মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পেলে আয়তনও হ্রাস পাবে যদি চাপ অপরিবর্তিত থাকে। বয়েলের সূত্রে তাপমাত্রা অপরিবর্তিত, কিন্তু চার্লসের সূত্রে চাপ অপরিবর্তিত। এখন আমরা এই দুটো সমীকরণকে একত্র করব। যখন আমরা একত্রিত করব তখন কোনো রাশি আর অপরিবর্তিত থাকবে না, তখন সবাই পরিবর্তন হয়ে যাবে। এভাবে লেখা যায়, যে বলে বীজগণিতের পরিবর্তনের সূত্র। এটা পরিবর্তনের সূত্র আছে যেটা বীজগণিতে ব্যবহার করা হয়, সেজন্য বলা হচ্ছে বীজগণিতের পরিবর্তন সূত্র। পরিবর্তনের সূত্রের সূত্র লেখা যায় ল অফ ভেরিয়েশন। পরিবর্তনের সূত্র মতে V সমানুপাতিক 1/P * T, যখন T ও P উভয়ে পরিবর্তনশীল। অর্থাৎ যখন আমরা আয়তনকে চাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত করেছি, তখন কিন্তু কোনো রাশি স্থির বা ধ্রুবক থাকবে না। এখানে এটাকে বলে পরিবর্তন সূত্র। অর্থাৎ এটি V এর সাথে যখন P এর সম্পর্ক ছিল তখন T স্থির, আবার V এর সাথে যখন T এর সম্পর্ক তখন P স্থির। এখন P এবং T কে যখন আমরা একত্রকরণ করব তখন এদের মধ্যে গুণ সম্পর্ক হয়। এটি হচ্ছে পরিবর্তন সূত্র।
অর্থাৎ ভি সমানুপাতিক 1/p * t, যখন p t ও p উভয় পরিবর্তনশীল। এখানে কোনো রাশি স্থির নেই। এবার আমরা এখান থেকে লিখতে পারি বা v সমান k * 1/p * t। কে কে আমরা যথারীতি বলি সমানুপাতিক ধ্রুবক, বা v সমান kt/p, বা pv সমান kt, বা pv/t সমান k। আমরা পেলাম যে pv/t = k, অর্থাৎ চাপ গুণ আয়তন ডিভাইড বাই পরম তাপমাত্রা। এই মানটি হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। এখন আমরা এই চাপকে চেঞ্জ করব, আয়তনকে চেঞ্জ করব, তাপমাত্রাকে চেঞ্জ করব, তিনটা চেঞ্জ করব। যতই চেঞ্জ করি না কেন, যেহেতু pv/t কনস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো অবস্থার জন্যই এই দুইটার গুণফলকে, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলকে পরম তাপমাত্রা দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে ভাগফল সব সময় একই রকম হবে। এটাকে আমরা গাণিতিকভাবে দেখাতে পারি। চাপকে পরিবর্তন করে যদি P1, P2, P3 up to Pn করা হয় এবং তাপমাত্রাকে যদি আমরা চেঞ্জ করি T1, T2, T3 up to Tn করা হয়, তাহলে P অটোমেটিক্যালি পরিবর্তিত হয়ে যাবে। তিনটি রাশির মধ্যে দুইটি রাশিকে যদি চেঞ্জ করা হয়, তাহলে তৃতীয় রাশিটি এমনিতেই পরিবর্তিত হয়ে যাবে। তাহলে V পরিবর্তিত হয়ে যথাক্রমে V1, V2, V3 up to Vn হবে। তাহলে প্রতি অবস্থা, প্রতি ক্ষেত্রের জন্য লেখা যায় P1 V1/T1 সমান P2 V2/T2 সমান Pn Vn/Tn সমান k। এটি হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূচক সমীকরণ। এটি বয়েল ও চার্লসের সূত্রে, অর্থাৎ V ভ্যারিজেস 1/p যেটি ছিল বয়েল সূত্র, আর V ভ্যারিজেস t যেটি ছিল চার্লসের সূত্র, এই দুইটা সূত্রকে যখন আমরা একত্রীকরণ করেছি, তখন যে সূত্রটি পেয়েছি সেটি হলো P1 V1/T1 সমান P2/V2, এভাবে P3/V3, P3 V3/T3, এইভাবে, অর্থাৎ আমরা n তম পর্যন্ত পরিবর্তন করতে পারবো। যতই পরিবর্তন করি না কেন, এই ভাগফল অনুপাত, অর্থাৎ চাপ গুণ আয়তন ভাগ পরম তাপমাত্রা, এর ভাগফল সর্বদাই
একই হবে, কনস্ট্যান্ট। আর আমরা এই দুটোকে সূত্র হিসাবে নিচ্ছি, এটাকে ধরছি আমরা প্রথম অবস্থায়, এটাকে ধরেছি দ্বিতীয় অবস্থায়। এখন এই সমীকরণটিতে মোট 6টি রাশি রয়েছে। প্রাথমিক বা প্রথম অবস্থায় 3টি রাশি, দ্বিতীয় অবস্থায় 3টি রাশি। এই 6টি রাশির মধ্যে অঙ্কে যে কোনো 5টি রাশির মান দেয়া থাকে, শুধু একটি বের করতে হবে। আমরা এখন দেখলাম যে বয়েল ও চার্চের সমন্বয় সূচক সমীকরণ। এখন বয়েলের সূত্র, চার্চের সূত্র এবং সমন্বয় সমীকরণের অঙ্ক করার জন্য আমাদেরকে চাপ, আয়তন এবং তাপমাত্রা একক সম্পর্কে জানতে হবে। তাপমাত্রা আমরা চার্চের সূত্র যখন পড়েছিলাম তখন জেনেছি যে সেলসিয়াস এবং পরম তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক ছিল, সেলসিয়াসকে কিভাবে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রায় রূপান্তর করা যায় সেটা আমরা দেখেছিলাম। আজকে আবারও দেখব। এখন আয়তন, চাপ এবং তাপমাত্রা নিয়ে একটু কথা বলবো, ওদের এককগুলো সম্পর্কে। অঙ্ক করার সময় আমাদের একক সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। একক সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। একটি একক থেকে অন্য একটি এককে কিভাবে রূপান্তর করা যায় সেটি জানতে হবে। আর এই কারণে তোমরা চেষ্টা করবে এককের যে রূপান্তরগুলো সেগুলো যেন মনে রাখা যায়। আমরা প্রথমে আয়তনের একক নিয়ে কথা বলছি। আমরা জানি যে গ্যাসের আয়তন বলতে বুঝি একটা পাত্রের আয়তনটাই। কেন পাত্রের আয়তন কি বলছি? পাত্রটি যখন বদ্ধ অবস্থায় থাকে তখন গ্যাসের অণুগুলো ওই পাত্রের ভিতরে পুরো জায়গাটাকে ওরা দখল করে নেয়। আর গ্যাসের আয়তন বলতে গ্যাসের অণুগুলো যতটুকু জায়গা দখল করতে পারে সেটি হলো গ্যাসের আয়তন। গ্যাসের আয়তনকে আমরা তরল আয়তনের একক দিয়ে প্রকাশ করে থাকি। এক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই জন্য আমরা আয়তন বলেছি, ক্ষেত্র বলছি না, আয়তন। এখন একটি হচ্ছে এসআই পদ্ধতিতে অর্থাৎ সিস্টেম ইন্টারন্যাশনাল, আর একটি হচ্ছে ব্যবহারিক একক। দুই একক সম্পর্কে আমরা বলব। যেমন এর আয়তনের ব্যবহারিক একক হলো যেটা আমরা ব্যবহার করি লিটার। একে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। লিটার একটি বড় একক। তোমরা দোকানে তেল বা পানি বা যে কোনো তরল পদার্থ কিনতে গেলে সেখানে লিটার একক, বেশি করে লিটার, অল্প কিনলে তো সেখানে মিলিলিটার। এখন এখানে এর ছোট একক হচ্ছে মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। এসআই পদ্ধতিতে একক হচ্ছে ঘনমিটার। মিটার কিউব যাকে বলা হচ্ছে ঘনমিটার, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকে 1 মিটার করে, এটা হলো ঘনমিটার এসআই পদ্ধতি।
1 ঘনমিটার হচ্ছে সমান হচ্ছে 1000 লিটার বা 10⁻³ লিটার সমান ঘন ডেসিমিটার। এটা সমান আমরা এটা লিখতে পারি 1 dm³ আর ঘন ডেসিমিটার সমান 1000 cm³ ঘন সেন্টিমিটার লেখা যায়। তাহলে দেখতে পাচ্ছ 1 লিটার যে কথা 1 ঘন ডেসিমিটার এই কথা dm³ আর 1000 মিলিলিটার 1 লিটার সমান বা 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে 1 ঘনমিটার সমান পাচ্ছি 1000 লিটার বা 10⁻³ লিটার বা 10⁻³ ঘন ডেসিমিটার। 1 লিটার সমান কি হবে -3 লিটার বিপরীত ঘনমিটার। 1 ঘনমিটারে 1000 বাই 1 বার হচ্ছে 1 লিটার। এখান থেকে আমরা লিখতে পারি 10⁻³ লিটার সমান, তুমি বুঝতে না পারো লিটার সমান হচ্ছে 1 ঘনমিটার, 1 লিটার সমান হচ্ছে 1/10⁻³ বা 10⁻³ ঘনমিটার। আমরা আয়তনের এককগুলো জানলাম। এখন এখানে খেয়াল রাখতে হবে যে 1 লিটার যদি কোশ্চেনে মিলিলিটার দেওয়া থাকে লিটারে নিতে হয় তখন আমরা 1000 দিয়ে ভাগ করব। মিলিলিটারকে বা ঘন সেন্টিমিটারকে যদি লিটারে নিতে হয় আমরা 1000 দিয়ে ভাগ করব। আর যদি লিটারকে বা ঘন ডেসিমিটারকে যদি মিলিলিটার নিতে হয় তখন আমরা 1000 দিয়ে গুণ করব। এর মানে ছোট রাশি থেকে বড় রাশিকে কনভার্ট করতে হলে ছোট রাশিকে বড় রাশিতে কনভার্ট করতে হলে ভাগ করতে হবে, আর বড় রাশিকে যদি ছোট রাশিতে আমরা পরিণত করতে চাই তাহলে গুণ করতে হবে। এটা সবসময় তোমরা মনে রাখবে যে ছোট থেকে বড়র দিকে গেলে ভাগ করতে হবে, অর্থাৎ সম্পর্ক সূচক সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে, আর বড় থেকে ছোট দিকে গেলে গুণ করতে হবে। এখন আসো আমরা চাপের একক। গ্যাসের চাপ আমরা যখন বয়েলের সূত্র আলোচনা করেছিলাম তখন গ্যাসের চাপ সম্পর্কে কিছুটা কথা বলা হয়েছে। গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝি? গ্যাসকে যখন একটা বদ্ধ পাত্রে রাখা হয় তখন গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে অবিরত ধাক্কা দেয়। পাত্রের দেয়ালে ওরা যখন ছুটোছুটি করতে থাকে তখন পাত্রের দেয়ালে ধাক্কা দেয়, সেই ধাক্কাকে বলে চাপ। কারণ ধাক্কা দেওয়ার ফলে চাপের সৃষ্টি হয়। এবং এই চাপকে মাপার জন্য এক্ষেত্রে আমরা বিভিন্ন একক রয়েছে। সর্বজন বিদিত এবং সবচেয়ে বেশি প্রচলিত একক হলো বায়ুচাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার। ব্যবহারিক একক এটি বায়ুচাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। এটাকে আমরা এটিএম দ্বারা প্রকাশ করে থাকি। অ্যাটমসফিয়ারিক প্রেসারকে বায়ুচাপ, সংক্ষেপে বলি আমরা এটিএম। এটিএম শব্দটি এসেছে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে এবং এটি অনেক বড় একক।
বায়ুচাপটা অনেক বড়। 1 atm সমান হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি অর্থাৎ পারদ সমান 760 মিলিমিটার মার্কারি সমান 760 টন। টর একটা চাপের একক, এক টর মানে হচ্ছে 1 মিলিমিটার। এখন চাপ সম্পর্কে আসলে ধারণাটা কি? এক বায়ুচাপ হচ্ছে সমুদ্র পৃষ্ঠে যে বায়ুটা থাকে সে 76 সেন্টিমিটার পারস্তম্ভকে ধরে রাখতে পারে। সমুদ্র পৃষ্ঠে বায়ু বাতাসের চাপকে, যে চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভকে ধরে রাখতে পারে সেটাকে ধরা হচ্ছে এক বায়ুচাপ। তো ওইটাকে 76 সেন্টিমিটার, আমরা জানি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। সে কারণে 760 মিলিমিটার বা 760 টন। এটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না, আমাদের এটা বেশি দরকার হয়। অর্থাৎ অঙ্কে চাপ যদি মিলিমিটারে দেওয়া থাকে তাকে বায়ুচাপে পরিণত করতে হলে 760 দ্বারা ভাগ করতে হবে। আর যদি বায়ুচাপ এককে দেওয়া থাকে তাকে যদি আমরা মিলিমিটার প্রকাশ করতে চাই, মিলিমিটার এককে, তাহলে 760 দ্বারা গুণ করতে হবে। এটা গেল ব্যবহারিক একক। চাপের এটি ছিল ব্যবহারিক একক। এসআই পদ্ধতিতে প্যাসকেল, পিএ দ্বারা প্রকাশ করা হয় প্যাসকেল। প্যাসকেল খুব ছোট একক। এক প্যাসকেল সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ প্রতি বর্গ মিটারে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে 1 প্যাসকেল। আবার বলছি, প্রতি বর্গ মিটার ক্ষেত্রফলে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় বা কাজ করে তখন তাকে বলা হচ্ছে 1 প্যাসকেল। প্যাসকেল খুব ছোট একক, আমরা বড় একক ইউজ করি কিলো প্যাসকেল। 1000 প্যাসকেল, 1 কিলো প্যাসকেল সমান 1000 প্যাসকেল। এবার যদি আমরা দুটোর মধ্যে সম্পর্ক দেখি, দুই এককের মধ্যে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101,325 প্যাসকেল বা 101.325 কিলো প্যাসকেল। এটা আমাদের খুবই দরকার হয়, কারণ আমরা যখন অঙ্ক করতে যাব তখন এককের পরিবর্তন করা দরকার হয় মাঝে মাঝে। যেমন প্রাথমিক অবস্থায় এক ধরনের একক দেওয়া থাকলো, দ্বিতীয় অবস্থায় আরেক ধরনের একক দেওয়া থাকলো, সে সকল ক্ষেত্রে এককগুলোকে এক জাতীয় করার দরকার, তখন আমাদের এই সম্পর্কগুলো জানতে হবে। যেমন অ্যাটমসফিয়ারকে যদি আমরা প্যাসকেলে বা কিলো প্যাসকেলে নিতে চাই তাহলে এই ফিগারটি দ্বারা গুণ করতে হবে।
আর কিলো প্যাসকেলকে যদি আমরা অ্যাটমসফিয়ারে রূপান্তর করতে চাই তাহলে এই ফিগারটি দ্বারা ভাগ করতে হবে। দেখা যাচ্ছে 1 atm সমান হচ্ছে 101.35 কিলো প্যাসকেল, অর্থাৎ এর এটিএমটি বড়, কিলো প্যাসকেল তার চেয়ে ছোট। তো বড়কে ছোটতে পরিণত করতে হলে গুণ, আর ছোট রাশিটাকে বড় রাশিতে পরিণত করতে হলে ভাগ করতে হবে। আমরা চাপ লেখা জানলাম, আর অঙ্কে যে আমরা তাপমাত্রা এস করেছি বড় হাতের টি, ওটা সবসময় পরম তাপমাত্রা স্কেলের, যাকে আমরা বলি কেলভিন স্কেল। সে বড় হাতের টি সমান তাপমাত্রা যদি আমরা লিখি পরম তাপমাত্রা টি সমান 273 প্লাস ছোট হাতের টি। এই সম্পর্কটি আমাদেরকে মনে রাখতে হবে। এখানে বড় হাতের টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, আর ছোট হাতের টি হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। ফলে প্রশ্নে যদি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া থাকে তার সাথে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে তাপমাত্রা পেয়ে যাব। আবার যদি কেলভিন থেকে সেলসিয়াসে পরিণত করতে হয় তাহলে কেলভিন থেকে 273 বিয়োগ করলে আমরা সেলসিয়াস এককে তাপমাত্রা পেয়ে যাব। আমরা এখন দেখলাম আয়তন একক, চাপের একক এবং তাপমাত্রা একক। বলে রাখি যে গ্যাসের সূত্রে যত অঙ্ক আছে সব অঙ্কে কিন্তু তাপমাত্রাকে অবশ্যই অবশ্যই কেলভিনে রূপান্তর করে নিতে হবে। সেলসিয়াস থেকে কেলভিনে অবশ্যই রূপান্তর করতে হবে। এসটিপি বা এনটিপি। এসএটিপি, আমরা এই শব্দগুলোর সাথে একটু পরিচিত হব। এসটিপি, এসটিপির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার and প্রেসার। বাংলায় আদর্শ তাপমাত্রা ও চাপ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। বাংলা বলা হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। আর এনটিভি যদি হয় তখন এনটিভি জায়গা হবে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, দুটো এক। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বলতে যা বোঝায় এনটিভি বলতে তা বোঝায়। এখন এই এসটিভি এনটিভিতে সেখানে এই টেম্পারেচার প্রেসারের নির্দিষ্ট মান রয়েছে, এটি কি প্রমাণ অবস্থায়। সে মানগুলো কি? এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এটি মুখস্থ রাখতে হবে যেভাবে হোক। প্রেসার হচ্ছে চাপ 1 atm বা 101.35 কিলো প্যাসকেল। আর ভিএম অর্থাৎ মোলার আয়তন, এটা হচ্ছে 22.414 লিটার পার মোল। যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার আমরা বলি, প্রকৃত অর্থ হচ্ছে
22.414 লিটার প্রতি মোলের আয়তন। প্রতি মোলে অর্থাৎ 1 মোল গ্যাস যে আয়তন দখল করবে তার পরিমাণ হচ্ছে 22.4 লিটার। এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে যখন এসটিপি বা আদর্শ উষ্ণতা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপের কথা বলা হবে তখন এগুলো মনে রাখতে হবে। এরপর আমরা দেখব এসএটিপি। এসএটিপির মান হলো স্ট্যান্ডার্ড ambient temperature and pressure. Standard ambient temperature and pressure. ambient হচ্ছে অর্জিত অর্থাৎ সোজা বাংলায় কক্ষ তাপমাত্রাকে বোঝানো হয়। কক্ষ তাপমাত্রাকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ধরি। ল্যাবে যখন কাজ করা হয় তখন সেই ল্যাব টেম্পারেচার বা রুম টেম্পারেচারকে বলা হচ্ছে এসএটিপি। সেক্ষেত্রে প্রেসার হচ্ছে 1 atm ঠিকই থাকবে বা 101.325 কিলো পাস্কেল। টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। আয়তন হবে 24.789 লিটার পার মোল। শুধু চাপটা এসটিপির সাথে মিল আছে, তাপমাত্রার আয়তন কিন্তু মিল নেই। এটি কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। এটি সাধারণত অন্য ধরনের অঙ্ক যখন আসে, তোমরা যখন তাপ রসায়নের অঙ্ক করবে বা সেখানে আছে তড়িৎ রসায়ন আছে সেখানে অঙ্ক করবে তখন আমরা এই মানগুলো ব্যবহার করব। গ্যাসের ক্ষেত্রে সবসময় আমরা এসটিপি বা এনটিপি মান ব্যবহার করব। পরীক্ষায় কিন্তু এগুলো পূর্ণরূপ আসে যে এসটিপির পূর্ণরূপ কি বা এদের মানগুলো কত আর এসএটিপির মান কত এগুলো কিন্তু জানতে হবে। তাহলে আমরা আজকে বিভিন্ন একক সম্পর্কে জানলাম আর বয়েল চার্চের সমন্বয় সূচক সমীকরণটাও জানলাম। এর আগে আমরা জেনেছি বয়েল সূত্রের গাণিতিক রূপ, জেনেছি চার্চের সূত্রের গাণিতিক রূপ, আর আজকে জানলাম বয়েল ও চার্চের সূত্রের সমন্বিত সমীকরণ এবং বিভিন্ন একক। আজকের ক্লাস এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।